নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা যে মাছটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা কিন্তু অনেকেই বুঝে নিয়েছো কোন মাছ সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গোল্ডফিশের মধ্যেই একটা খুব পপুলার এবং অত্যন্ত সেনসিটিভ একটা গোল্ডফিশ সম্পর্কে, যেটা আমরা ব্ল্যাক মুর বা ব্ল্যাক গোল্ডফিশ হিসাবে চিনি। তাহলে আসো প্রথমে আমরা এই মাছটা কীরকম দেখতে হয় আগে দেখিয়ে নিই তোমাদেরকে, তারপরে বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, এই অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ব্ল্যাক গোল্ড বা ব্ল্যাক মুর গোল্ডফিশ। দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক কালারের, একদম কুচকুচে কালো যেটা বলা হয়। আর চোখগুলো দেখো টেলিস্কোপিক আই, মানে চোখগুলো দেখো যে বেরিয়ে রয়েছে। এই ধরনের আমরা গোল্ডফিশ প্রজাতির মধ্যে দুটো মাছ পেয়ে থাকি, দুটো প্রজাতি। মূলত এই ব্ল্যাকটাকে বলা হচ্ছে তোমার ব্ল্যাক মুর গোল্ডফিশ, আর আরেকটা হচ্ছে বাবল আই গোল্ডফিশ। এই বাবল আই গোল্ডফিশের মধ্যে কালার রেড পাওয়া যায়, কমলা পাওয়া যায়, ইয়েলো পাওয়া যায়, আরেকটা হচ্ছে ক্যালিকো বাবল আই, মানে তিন চারটে কালারের মিক্স পাওয়া যায়। আর পুরোপুরি যেটা ব্ল্যাক হয় সেটাকে তোমার বলা হয় ব্ল্যাক মুর গোল্ড। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, আমার অনেক ছিল অ্যাকোরিয়ামে, বেশিরভাগই সেল হয়েছে, আর 8-10টা মতো রয়েছে, তাই তোমাদের সামনে একটু ভিডিওটা তুলে ধরছি। এই মাছটা বন্ধুরা অনেকটা সেনসিটিভ মাছ। আমরা অনেকেই মাছটা রাখি, কিন্তু কিছু ধারণা আমাদের মধ্যে সঠিকভাবে না থাকার জন্য আমাদের ট্যাঙ্কে কিন্তু এই মাছটা বেশি দিন লাস্টিং করে না, অনেকের ক্ষেত্রেই কিন্তু এই মাছটা মারা যায়। তাহলে এই যে ব্ল্যাক মুর গোল্ডফিশ, এইটা আমাদের ট্যাঙ্কে কিভাবে আমরা রাখতে পারবো, এর যত্ন আমরা কিভাবে নিতে পারবো, কিভাবে রাখলে এই মাছটা দীর্ঘদিন বাঁচবে, তা আসো তোমাদের সামনে সেটা তুলে ধরছি। বন্ধুরা, আরেকবার তোমরা ভালো করে মাছটা দেখে নাও। বন্ধুরা, তোমাদের সামনে মাছটা আমি তুলে ধরলাম কীরকম দেখতে হয় ব্ল্যাক মুর গোল্ডফিশ বা ব্ল্যাক গোল্ডফিশ। এইবার আসি এই মাছটাকে সেনসিটিভ কেন বলা হয়। বন্ধুরা, এই মাছটা অনেকে সাধারণত যারা বাস্তুশাস্ত্র মতে বিশ্বাস করে সেই হিসাবে অনেকে 7টা বা 8টা রেড গোল্ড বা লাল রঙের গোল্ডফিশের সঙ্গে একটা করে এই ব্ল্যাক গোল্ড অনেকের ট্যাঙ্কে অনেকে রেখে দেখা যায়, যেটা অনেকে বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় এটা রাখা ঘরের পক্ষে শুভ, এই হিসাবে অনেকে নিয়ে যায়। এবার প্রবলেমটা হচ্ছে যে তোমরা এই পাশের ট্যাঙ্কে যে রেড গোল্ড দেখতে পাচ্ছ, এটা অরান্ডা রেড গোল্ড বা নর্মাল যে রেড গোল্ডগুলো হয়, এই গোল্ডের এগুলো হচ্ছে মূলত ঠান্ডা জলের মাছ, মানে এরা একটু টেম্পারেচারটা ঠান্ডা হলেও সহ্য করতে পারে। কিন্তু এই ব্ল্যাক গোল্ড হচ্ছে আহ, গরম জলের, মানে এরা অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না। টেম্পারেচার যদি অতিরিক্ত কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই মাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে। এই দুটো মাছের ক্ষেত্রে ওয়াটার টেম্পারেচার দুরকম, মানে রেড গোল্ডের ওয়াটার টেম্পারেচার যেটা সহ্য করতে পারবে যতটা নিচের দিকে টেম্পারেচার, সেটা ব্ল্যাক গোল্ড কিন্তু অতটা সহ্য করতে পারবে না। যার জন্য কি হয় প্রবলেমটা, ট্যাঙ্কে যখন আমরা একসাথে রেখে দিই বা কমন ট্যাঙ্কে যখন এই ব্ল্যাক গোল্ডকে রাখা হয় তখন কিন্তু প্রবলেম আমরা ফেস করি। আরেকটা যেটা হয়, এই ব্ল্যাক গোল্ড হচ্ছে খুব স্লো সুইম মাছ, মানে খুব আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধুরা সাঁতার কাটে। যার জন্য কি হয়, তোমরা যদি কোনো ফাস্ট মুভমেন্ট বা এ নর্মাল গোল্ড যদি এই ব্ল্যাক মুর গোল্ডের সঙ্গে রাখো, সেক্ষেত্রে দেখা যায় যে এরা অতিরিক্ত তাড়াতাড়ি কিন্তু মানে তোমরা যখন খাবার দাও ট্যাঙ্কে তখন খুব তাড়াতাড়ি দ্রুত গিয়ে সেই খাবারটাকে খেতে পারে না। যারা হচ্ছে ফাস্ট মুভমেন্ট করা মাছ রয়েছে, সেই ধরনের মাছ কিন্তু খুব দ্রুত গিয়ে খাবারটা খেয়ে নেয়। এবার এর ফলে কি হয়, পর্যাপ্ত পরিমাণে এরা খাবার না পাওয়ার জন্য কিন্তু আমাদের কমন ট্যাঙ্কের ক্ষেত্রে যখন যে ট্যাঙ্কে আমরা একসাথে অনেকগুলো মাছ রাখছি সেখানে কিন্তু এই ব্ল্যাক গোল্ড কিন্তু অসুস্থ হয়ে পড়ে। আর এই গোল্ড পিসের তোমাদের যেটা ভিডিওতে আমি দেখালাম মাছগুলো তোমরা দেখতে পেলে যে এই গোল্ড পিসের যে
চোখ যেগুলো হয় টেলিস্কোপিক আই বলা হয়, চোখগুলো কিন্তু বেরিয়ে থাকে। নর্মাল যে গোল্ডফিশগুলো আমরা দেখতে পাচ্ছি পাশে, আমার এই ট্যাঙ্কে দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে আসছে, এগুলোর চোখ কিন্তু ভেতরের দিকেই থাকে, কিন্তু এইগুলো দেখবা বেরিয়ে থাকে চোখগুলো। এই বেরিয়ে থাকার জন্য যে কোনো মাছ, মানে কোনো অ্যাগ্রেসিভ প্রজাতির মাছ যদি হয়, বা অনেক সময় দেখা গেছে গোল্ডের সঙ্গে আমরা কই কার্পও রেখে দিই, কিন্তু এই ব্ল্যাক মুরের সঙ্গে যদি কই কার্প আমরা রাখি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কার্প কিন্তু এই ব্ল্যাক গোল্ডের চোখে গিয়ে অ্যাটাক করতে পারে। বা অনেকে কিন্তু এই সাকার ক্যাট বা ক্রোকোডাইল যে ফিশটা রয়েছে, এটাও অনেকে রেখে থাকে, যেহেতু এটা দেখা যাচ্ছে এটা স্লো মোশন মাছ। অনেক সময় এই ব্ল্যাক গোল্ডের গায়ে এই সাকার ক্যাট উঠে কিন্তু ব্ল্যাক গোল্ডের গায়ে কিন্তু চাটতে শুরু করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকে এই মাছের গায়ে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা কিন্তু বন্ধুরা থেকে যায়। তাই ব্ল্যাক গোল্ডের ট্যাঙ্কের ক্ষেত্রে বন্ধুরা, ট্যাঙ্ক মেট মানে কোন ধরনের মাছের সঙ্গে এই মাছকে রাখবো সেটা কিন্তু খুব ভাইটাল। নর্মালি আমরা যদি ব্ল্যাক গোল্ড আমরা কমন ট্যাঙ্কে বন্ধুরা রাখতে পারি, কিন্তু কিছু জিনিসকে আমাদের মেনটেন করতে হবে। যেমন প্রথমেই হচ্ছে ব্ল্যাক মুর গোল্ডের ক্ষেত্রে ওয়াটার টেম্পারেচার, এখন যে নর্মাল যে টেম্পারেচারটা আছে এতে কোনো প্রবলেম নেই, কারণ এখন প্রত্যেকেরই ট্যাঙ্কে আনুমানিক 29-30-30-এর কাছাকাছি টেম্পারেচার থাকে, এটাতে প্রবলেম হয় না। শীতকালের দিকে, শীতকাল পড়ার ঠিক আগ দিয়ে কিন্তু মোটামুটি নভেম্বরের এন্ডের দিকে বা ডিসেম্বরের ফার্স্টের দিকেই কিন্তু যাদের ট্যাঙ্কে এই ব্ল্যাক মুর গোল্ডফিশ যারা কিনছো বা যাদের ট্যাঙ্কে রয়েছে, তারা কিন্তু ডিসেম্বরের ফার্স্ট দিকেই কিন্তু অন্তত হিটার নিয়ে নেবে, এবং হিটারকে অন্তত 26 ডিগ্রিতে তোমরা সেট করে রাখবে। নর্মাল এই ব্ল্যাক মুর গোল্ডফিশের ওয়াটার টেম্পারেচার আমরা বলে থাকি যে এটাকে অন্তত পক্ষে 24 থেকে 28 ডিগ্রির মধ্যে, 24 থেকে 28-এর মধ্যে যেন এই মাছটাকে রাখা হয়। 24-এর নিচে কিন্তু তোমাদের টেম্পারেচার যদি চলে আসে জলের ওয়াটার টেম্পারেচার, সেক্ষেত্রে গায়ে দেখবা সাদা সাদা হোয়াইট স্পট কিন্তু এই মাছের গায়ে চলে আসবে। আর প্রচন্ড পরিমাণে এই ব্ল্যাক মুন গোল্ডফিশ বন্ধুরা আমি দীর্ঘদিন ধরে রাখার আমার নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে প্রচন্ড পরিমাণে কিন্তু এই মাছে কিন্তু ফাঙ্গাস লেগে যায়, সামান্য থেকে সামান্য কারণে। কোনো সময় কোনো মাছ ঠুকরালে পরে, হ্যাঁ, বা দেখা যাচ্ছে এই টেম্পারেচার ফলের জন্য নানা কারণে কিন্তু খুব দ্রুত ফাঙ্গাস লাগে। আর যারা গোল্ডফিশ লাভার রয়েছে, আমি নিজেও গোল্ডফিশ রাখতে খুব পছন্দ করি, এবং মোটামুটি যত রকমের গোল্ডফিশ আছে 8 থেকে 10 রকম যেটা আমাদের কলকাতা থেকে অ্যাভেলেবেল রয়েছে, আমি মোটামুটি নিজে কিন্তু বেশিরভাগ গোল্ডফিশ কিন্তু রেখেছি। নর্মাল ইম্পোর্টেড ভ্যারাইটিটা খুব একটা বেশি আমি রাখিনি, নর্মাল ভ্যারাইটির মধ্যে যেগুলো রয়েছে, যেহেতু আমার এখন সেলিংটা মুখ্য উদ্দেশ্যই যেন নর্মালগুলোই আমার কাছে বেশি থাকে। তাই আমি, যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, তোমাদেরকেও বলবো, তোমরা অনেকেই আছো তারা কমন ট্যাঙ্কে এই ব্ল্যাক মুর গোল্ডফিশ রেখে থাকো, তোমাদের ক্ষেত্রে এই যে সতর্কতাগুলো বললাম সেগুলো কিন্তু একটু অবলম্বন করবে তোমরা। আর ট্যাঙ্কের ক্ষেত্রে এই ব্ল্যাক মুর গোল্ডফিশ যে ট্যাঙ্কে রাখবে সেই ট্যাঙ্কের ক্ষেত্রে অবশ্যই তোমরা অ্যান্টি ইজ ব্যবহার করবে। ট্যাপ ওয়াটার যদি ইউজ করো, অ্যান্টি ক্লোরিন কিন্তু অবশ্যই ইউজ করবে। আর প্রত্যেক ট্যাঙ্কের ক্ষেত্রে 1 থেকে 2 চামচ, মানে তোমার যদি 1.5 ফুট বা 2 ফুটের ট্যাঙ্ক হয়, সেক্ষেত্রে তোমরা 1 থেকে 2 চামচ কিন্তু রক সল্ট বা সন্দক লবণ কিন্তু তোমাদের ওয়াটারে কিন্তু ব্যবহার করবে। সেক্ষেত্রে দেখা গেছে যে গোল্ডফিশ অনেকটা সুস্থ থাকে। আর প্রতি সপ্তাহে অন্তত পক্ষে তোমরা 20 থেকে 25% বা 30% মতো সপ্তাহে একদিন করে কিন্তু গোল্ডফিশ ট্যাঙ্কে ওয়াটার কিন্তু তোমরা 20 থেকে 30% নিচ থেকে সাইফন করবে, যাতে নিচের যে বেসে যে ময়লাগুলো থাকে, বা যাদের ট্যাঙ্কে তোমরা পাথর দেওয়া রয়েছে, কিংবা দেখা যাচ্ছে ওপরে যাদের নিচে ট্যাঙ্কের বেসে তোমরা স্যান্ড দিয়েছো, দেখবে ওপরে যে ময়লাগুলো থাকে ট্যাঙ্কের বেসের মধ্যে, সেইগুলো যেন সাইফন করে তোমরা 7 দিনে 20 থেকে 25% বা 30% মতো জল সাইফন করে ওই ময়লাগুলোকে আউট করে দেওয়ার চেষ্টা করবে। মোটামুটি এইগুলোকেই আমরা যদি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু এই মাছটাকে আমরা যথেষ্ট সুস্থভাবে কিন্তু বন্ধুরা রাখতে পারবো। আরেকটা কথা বন্ধুরা বলবো,
এই মাছের ক্ষেত্রে আমাদের ট্যাঙ্ক যেটা সেট আপ হয়, আমরা ট্যাঙ্ক সেট আপেও কিছু গন্ডগোল করে ফেলি। আমরা গোলফিশের ট্যাঙ্ক সেট আপের ক্ষেত্রে, নর্মাল গোলফিশের ক্ষেত্রে আমি বলছি, বিভিন্ন রকম অনেকেই আছে যারা প্লাস্টিক গাছ বা বিভিন্ন রকম মডেল আমরা ব্যবহার করি, যে মডেলগুলো থেকে দেখা যাচ্ছে হয়তো তোমার বিভিন্ন রকম ছুঁচলো পার্ট বেরিয়ে থাকে। আর প্লাস্টিক গাছ হয় অনেকগুলো, হয় যেগুলো থেকে দেখবে অনেক গাছের পাতা অনেক সময় ছুঁচলো বেরিয়ে থাকে বা ডাল ছুঁচলো বেরিয়ে থাকে। সেইগুলো থেকে কিন্তু এই গোলফিশ যেহেতু অতিরিক্ত, স্কিনটাও খুব সেন্সিটিভ, সামান্য কিন্তু চোট আঘাত লাগলেই কিন্তু সেখান থেকে কিন্তু কেটে গিয়ে বা স্কিন গায়ের আঁশটা উঠে গিয়ে সেখান থেকে কিন্তু খুব দ্রুত এদের মধ্যে ফাঙ্গাস সংক্রমণটা কিন্তু দেখা যায়। এই জন্য যাদের ট্যাঙ্কে তোমরা এই ব্ল্যাকমুর গোল্ডফিশ রাখবা, তারা কিন্তু প্লাস্টিকের যে গাছ, এই প্লাস্টিকের গাছ কিন্তু তোমরা ট্যাঙ্কে কিন্তু একদম রাখবে না। মাটির মডেল ইউজ করতে পারো, পোড়ামাটির যে মডেলগুলো পাওয়া যায়, অসুবিধা নেই। আর কোনো ধারালো মডেল, প্লাস্টিকের যে মডেলগুলো হয়, যেগুলোর বিভিন্ন দেখছো প্লাস্টিকের সাইডটা ধার রয়েছে অনেকটা, তোমরা হাত দিলে বুঝতে পারছো যে হ্যাঁ কোনো টাচ করলে পরে যে প্লাস্টিকে কিন্তু কোনো মাছ যদি ঘষা খায়, কারণ গোলফিশের অনেক সময় ইচিং প্রবলেম থাকে একটা, দেখা যায় অনেক সময় দেখবা গোলফিশ কাঁচের গায়ে বা তোমার এই এই যে ট্যাঙ্ক যে ডেকোরেশনের জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো তোমরা ইউজ করো সেসবের মধ্যে গা কিন্তু ঘষতে পারে। এই সময় কিন্তু আঁশ কিন্তু উঠে গেলে বা ফিন ড্যামেজ হলে সেখান থেকে বা ক্ষত সৃষ্টি হলে সেখান থেকে কিন্তু খুব দ্রুত ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বন্ধুরা, মোটামুটি আমি গোলফিশের অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে গোলফিশ কেয়ার অ্যান্ড গাইডের ওপরে, কিন্তু পার্টিকুলার এই ব্ল্যাকমুর গোলফিশের যে সমস্যাগুলো দেখা যায় সেটাকে আমরা কিভাবে সমাধান করতে পারবো এর ওপরে একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি পরবর্তীতে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, এই গোলফিশ রাখতে খুব একটা তোমাদের অসুবিধা হবে না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে এই গোলফিশ সংক্রান্ত, ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকছে, তোমরা কমেন্ট করে জানিও। আমি যতটা জানি এই মাছ সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে সকলকে নমস্কার, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার বন্ধুরা।